সংসদ নির্বাচন 2026 নিয়ে বিবিসি প্রবাহের বিশেষ পর্বে ঢাকার বাংলা একাডেমি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। বিবিসি বাংলার বিশেষ এই আয়োজনে আজ জানবো নির্বাচনী প্রচারণার খবর, জানবো নির্বাচন ঘিরে রাজনীতিবিদরা কি ভাবছেন, বিশ্লেষকেরাই বা পরিস্থিতি কেমন দেখছেন। তো চলুন পরিচিত হওয়া যাক আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। আজ বিবিসি প্রবাহের বিশেষ এই পর্বে আলোচনায় অংশ নিচ্ছেন ঢাকা ৬ আসনের প্রার্থী বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। এছাড়াও আছেন ঢাকা ৬ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, এবং একই সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। আমরা কথা বলবো, কিন্তু তার আগে একটু নজর দিতে চাই নির্বাচনী প্রচারণার দিকে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান দুটি জোটই তাদের নানা রকম কার্যক্রম চালাচ্ছে প্রচারণার জন্য। বিবিসি বাংলার আবুল কালাম আজাদ এরই মধ্যে কুষ্টিয়া এবং ঘুরে এসেছেন ময়মনসিংহ, যেখানে প্রধান দুটি দল জামাত এবং বিএনপির প্রধান নেতা তারা তাদের প্রচারণা চালাচ্ছেন, তাদের সমাবেশ চালাচ্ছেন। আমরা একটু দেখে নেব তার প্রতিবেদনটি। নির্বাচনের প্রচারণায় একদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আরেকদিকে 17 বছর পর দেশে ফিরে ভোটের মাঠে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। ভোটের জন্য জনগণের কাছে নানা প্রতিশ্রুতি আর অঙ্গীকার নিয়ে ছুটে বেড়াচ্ছেন দুই শীর্ষ নেতা। নির্বাচনী প্রচারে তারেক রহমান সারা দেশের বিভাগীয় শহরগুলোতে, বড় বড় জেলাগুলোতে ভ্রমণ করছেন এবং প্রচার অভিযান চালাচ্ছেন। এই প্রচার অভিযানে ভিন্নতা আনার একটা চেষ্টা দেখা যাচ্ছে। গতানুগতিক স্টেজে ডায়াসে বক্তব্য দেওয়ার বাইরে তাকে দেখা যাচ্ছে সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের মিথস্ক্রিয়া করতে। সারা জেলা খাল কোন কে কে কোদাল হাতে নেবেন, আমি কিন্তু থাকবো সেদিন আপনাদের সাথে। নির্বাচনী সফরে তারেক রহমানের সফর সঙ্গী হচ্ছেন তার স্ত্রী, কোথাও কোথাও কন্যাকেও রাখা হচ্ছে। যদিও তারা জনসভায় বক্তব্য দিচ্ছেন না। ক্ষমতায় গেলে কি করবেন দলনেতা হিসেবে সেই কথাগুলোই তুলে ধরছেন তারেক রহমান। আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে। বিএনপির বড় দুটি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড আর খাল খনন গুরুত্ব পাচ্ছে সব জনসভায়। আছে শিক্ষা স্বাস্থ্যের উন্নতি করার অঙ্গীকার, স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস, সমালোচনা থাকছে অতীতের ভোটের। দলীয় প্রধানের বক্তব্যে এবার ভোট কেন্দ্রে যাওয়া এবং কেন্দ্র পাহারার নির্দেশনাটি বিশেষভাবে লক্ষণীয়। মুসলমান যারা ফজরের জামাত আদায় করবেন যার যেই ভোট কেন্দ্রের সামনে, ঠিক আছে, করে লাইন দিয়ে দাঁড়াবেন। ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন। কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। 17 বছর পর দেশে ফেরা তারেক রহমানকে ঘিরে বাড়তি উৎসাহ, নিরাপত্তার কড়াকড়ি লক্ষ্য করা যাচ্ছে সবখানেই। তবে জনসমাগম আর আগ্রহ সৃষ্টি করেছেন জামায়াতের আমির শফিকুর রহমানও। আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিপক্ষ জামায়াতের নেতৃত্বে 10 দলীয় জোট। এ জোটে 24-এর অভ্যুত্থানকারী দল এনসিপি থাকলেও জোটের প্রধান নেতা জামায়াতের আমির শফিকুর রহমান। নির্বাচনী প্রচারে জামায়াতে ইসলামীর আমির সারা বাংলাদেশ সফর করছেন এবং ভোট চাইছেন জোটের পক্ষে। এখানে হ্যাঁ ভোটের পক্ষেও একটা প্রচারণা দেখা যাচ্ছে। জামায়াতের জনসভাগুলোই গুরুত্ব পাচ্ছে 24-এর আন্দোলন। 71 প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে জামায়াত। দলটির ভাষায় অতীত নয়, সামনে এগোতে চায় তারা। This is the reality of time. আলহামদুলিল্লাহ, দেশবাসী বিশেষ করে যুব সমাজ এবং মায়ের জাতি তারা আর বস্তা পচা রাজনীতি দেখতে চান না। জামায়াতের আমির প্রায় সব বক্তব্যে বেকারত্ব দূর করা এবং নারী নিরাপত্তাকে সামনে আনছেন। আমরা নিশ্চিত করছি ভোট থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন, তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ, এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান মর্যাদা নিশ্চিত করা হবে। নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতির সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্য, আক্রমণও বাড়ছে। নাম উল্লেখ না করে বিএনপি এবং দলটির চেয়ারম্যানকে টার্গেট করে বক্তব্য আসছে। দুর্নীতি ও চাঁদাবাজি প্রসঙ্গটি জামায়াতের আমির প্রায় সবখানেই উল্লেখ করছেন। এই তো শুরু হয়ে গেল মামলা বাণিজ্য, জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। একইভাবে বিএনপি নেতাও নাম উল্লেখ না করে জামায়াতের সমালোচনা করছেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল।
তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। দেশ পরিচালনায় অতীত অভিজ্ঞতা এবং সুনির্দিষ্ট পরিকল্পনার বিষয়টি সামনে এনে বিএনপি চেয়ারম্যান ধানের শীষের পক্ষে জনগণের কাছে ভোট চাইছেন। আর জামায়াতের আমির আশা করছেন অতীতে সব দলকে ক্ষমতায় দেখা সাধারণ মানুষ এবার তাদেরকেই সমর্থন দেবে। আবুল কালাম আজাদ, বিবিসি নিউজ বাংলা। এবারে আমন্ত্রিত অতিথিদের কাছে যাব। ডক্টর মান্নান, আমি শুরুতে আপনার কাছে একটু যেতে চাই, কারণ নির্বাচনে দেখা যাচ্ছে প্রচারণার ক্ষেত্রে কথার লড়াই থেকে একেবারে সহিংসতার দিকে চলে যাচ্ছে, এমন কিছু ঘটনাও ঘটেছে। আপনাদের একজন নেতা নিহতও হয়েছেন। তো নির্বাচনী পরিবেশ আসলে কি সংঘাতের দিকে যাচ্ছে কিনা, কেমন দেখছেন প্রচারণা পরিবেশ? আপনাকে ধন্যবাদ। দেখেন, নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী পরিবেশ খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচন তফসিল ঘোষণার পরে শরীফ ওসমান বিন হাদির শাহাদাত হয়েছে। এরপরে যেটা শেরপুরে যে ঘটনাটা ঘটে গেল, এটা কিন্তু সরকারের পক্ষ থেকে, ইউএনওর পক্ষ থেকে আয়োজন ছিল, সরকারি আয়োজন ছিল। আমাদের লোকেরা ধৈর্য ধরে স্টেডিয়ামের ভিতরে বসেছিল, কিন্তু যাদের যাওয়ার পথটা সরকার নিরাপদ করতে পারে না, আইন শৃঙ্খলা বাহিনী, যার কারণে সন্ত্রাসীরা ওত পেতে বসেছিল। যাওয়ার সময় আমাদের একজন উপজেলা সেক্রেটারিকে সেখানে কূপে হত্যা করা হয়েছে, দুর্ভাগ্যজনক। আমি মনে করি যে বসাকে কেন্দ্র করে এক দলের গ্রুপরা যথা টাইমে এসে তার জায়গা মতো বসলেন, কিন্তু একদল পরে এসে তারা বসা নিয়ে গ্যাঞ্জাম করলেন, যদিও অনেককে জায়গা দেওয়া হয়েছিল দায়িত্বশীল লেভেলে। তো এইটা দুর্ভাগ্যজনক। সবাইকে ধৈর্যের পরিচয় দিলে ভালো হতো। আমিরে জামাত এ ব্যাপারে বলেছেন যে আশা করি আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা করবেন, যারাই দোষী হোক দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। আপনার কাছ থেকে শুনতে চাই, আপনারা কোনো ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন কিনা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে? ধন্যবাদ। আসলে আমি যে আসন থেকে আমরা নির্বাচন করছি সেই আসনে অত্যন্ত একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। তবে যে ঘটনাটি গতকাল ঘটেছে এটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে এই ধরনের ঘটনা আমরা অনাকাঙ্ক্ষিত। কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু বেশ কিছু জায়গায় ঘটেছে এবং বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আমরা এই ধরনের খবর পাচ্ছি। একটা বিষয় খুবই লক্ষণীয় যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে নতুনত্ব আসবে সেই আশা করা হয়েছিল এবং রাজনীতিবিদেরাও পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে সেই নির্বাচনের মাঠে দেখা যাচ্ছে আসলে সেই পুরনো চিত্রই। তাহলে কি পুরনো সংস্কৃতিরই পুনরাবৃত্তি করছেন আপনারা? না, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের নির্বাচনে, জাতীয় নির্বাচনে কিন্তু এর চেয়ে অনেক বেশি আরো ভায়োলেন্স ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি, কিন্তু আমি সেটাকে প্রমোট করছি না। তবে রাতারাতি তো আপনি সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবেন না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। নিঃসন্দেহে গতকালকের ঘটনা একেবারেই এটাকে অ্যাকসেপ্টেবল না, কিন্তু আমি মনে করি যে বিগত নির্বাচনগুলোর তুলনায় এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। হ্যাঁ, কথার বাক্য বিনিময় হচ্ছে, তবে সেটা যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত আক্রমণে না যায় ঠিক রয়েছে। আর কোনো ধরনের সংঘর্ষ, সহিংসতা অবশ্যই এটা অ্যাকসেপ্টেবল না, এটার ব্যাপারে সরকারকে দায়ী করতে হবে। ডক্টর আহমেদ, আপনার কাছে যাই যে কথার লড়াই আমরা দেখছি, পাল্টাপাল্টি বক্তব্য, দোষারোপও আমরা দেখতে পাচ্ছি। আপনি আসলে এখনকার পরিস্থিতি কিভাবে দেখছেন? দেখুন, আমি শুরুতেই যে কথাটা বলতে চাই যে এবারের নির্বাচনে আমি কতগুলো ইতিবাচক দিকও দেখছি। যেমন ধরুন, নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে আমি মনে করি যে দলগুলো একটা ইতিবাচক মনোভাবের পরিচয় দিয়েছে, যদিও ক্ষেত্র বিশেষের ব্যতিক্রম হয়েছে। নাম্বার 1 হচ্ছে এই যে পোস্টার ব্যবহার করার যে এটা ব্যতিক্রম আছে, কিছু কিছু জায়গায় ভায়োলেশন হয়েছে, কিন্তু ওই রকম আকারে কিন্তু হয়নি। আরেকটা হলো যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে এইবার বোধহয় আমি প্রথম সাউন্ড পলিউশনের শিকার হচ্ছি না। নেতিবাচক কি দেখছেন? নির্বাচনী প্রচারণায় কিছু ব্যক্তিগত আক্রমণ হয়ে যাচ্ছে এবং ধর্মের কিছু ব্যবহারকে, মানে ধর্মের ব্যবহারটা, মানে ধর্মীয় বিষয়গুলোর ব্যবহার নির্বাচনী প্রচারণার মধ্যে বারবারই চলে আসছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমি খুবই, যেটা জনাব ইশরাক করলেন যে ঘটনাটি শেরপুরে ঘটলো, এইটা তো কাম্য ছিল না। একেবারে নির্বাচনের যে 3টা ফেজ, নির্বাচনের আগে, নির্বাচনের দিন, নির্বাচনের পরে, প্রথম ফেজেই যদি এরকম সহিংসতা ঘটে তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমরা আশা করি যে আইন শৃঙ্খলা বাহিনী এখন থেকে বিষয়গুলোকে সিরিয়াসলি নেবেন। এবং আমি আরেকটা বিষয় নিন্দা জানিয়ে আমার কথা শেষ করি, সেটা হলো আমি 14টা ঘটনা ঘটেছে, আমি প্রথম আলোর তথ্য মতে কথাগুলো বলছি, 14টা ঘটনা ঘটেছে যে ঘটনার মাধ্যমে নারী প্রচার কর্মীদের উপরে যে অত্যাচারটা করা হয়েছে, যে নির্যাতনটা করা হয়েছে, আমি কিন্তু এটা তীব্র নিন্দা করি এবং
এটা নির্বাচন কমিশনের খুব সিরিয়াসলি নেওয়া উচিত। কারণ আমাদের মনে রাখতে হবে যে আমাদের জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী, আমি যাদের আপনার গুরুত্বপূর্ণ এই কথা থেকেই ডক্টর মান্নানের কাছে যেতে চাই। নারীদের ওপরে এই যে কথা বললেন ডক্টর আহমেদ, আপনি আসলে কি বলবেন? আসলে এটা দুর্ভাগ্যজনক যে আমাদের মা বোনদেরকে আমরা গণতন্ত্রের দিকে আনতে চাই, তাদেরকে আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট দিতে চাই, কিন্তু যখন নারীরা ভোট চাইতে যায় তখন তাদেরকে হেনস্থা কিন্তু করা ধর্ম হচ্ছে। ব্যবহারের একটা না, তো ধর্ম ব্যবহার না। একটা অভিযোগ আপনি আছে। যে পোশাকে আছেন এটা আপনার স্বাধীনতা। আমার মা বা বোন সে যদি নিকাব পরে এটা তার স্বাধীনতা। আপনি তো একজন পুরুষ হয়ে তাকে চ্যালেঞ্জ করে তার নিকাব খুলে ফেলতে পারেন না। আমাদের বিভিন্ন জায়গায় লাথি মারা হচ্ছে, তাদের বুরকা টানাটানি করা হচ্ছে। কেন? আপনার যদি চ্যালেঞ্জ, আপনাদেরও তো নারী কর্মী আছে, তাদেরকে বলেন যে ঠিক আছে উনি কে, উনি কি মানে অন্য জায়গা থেকে আসছে। আপনি রাস্তাঘাটে বেরোলেও দেখবেন আমাদের 70% মা বোনেরা হিজাব করে। আবার এই সময় টুপি বিক্রিও বেড়ে যায়, এই সময় নামাজের সংখ্যাও বেড়ে যায়। তাহলে যারা রেগুলার মুসল্লি আর কারা মানে সিজনাল মুসল্লি, এটা বোঝা খুব কঠিন হয়ে যায়। আমি বলবো যে আসলে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বা বিচ্ছিন্ন বক্তব্যকে জেনারেলাইজ করার কোনো সুযোগ নাই। কারণ এই ধরনের পাল্টাপাল্টি তো আমরাও দিতে পারি যে ধর্মকে কিভাবে রাজনীতির মাঠে ব্যবহার করা হচ্ছে। আমি নিজে চাক্ষুষ প্রমাণ যে জান্নাতের টিকিট বিক্রি করা একটা ওয়াজ মাহফিলে করা হয়েছে এবং একটা বিশেষ দলের ভোট চাওয়া হয়েছে। ধর্মকে ব্যবহার করার অভিযোগ কিন্তু আপনাদের বিরুদ্ধেও আছে। সেটা একটু স্পেসিফিক্যালি বললে হয়তো আমি একটু বেটার নিশ্চয়ই, আনসার। যেমন যখন নারীরা প্রচারণা চালাতে যাচ্ছেন তারাও অনেকটাই ওয়াদা চাইছেন, বিভিন্ন রকমের প্রতিশ্রুতি চাইছেন। না, কিন্তু সেখানে ধর্মীয় ব্যবহার হচ্ছে না। কিন্তু আমরা যখন এটা একটা ন্যাচারালি যখন প্রচার কর্মীরা যায়, কথা দিলেন তো দিবেন তো ভোটটা, এইভাবে বলছে, কিন্তু কোথাও কোরআন শরীফ আস্তাগফিরুল্লাহ এটাকে ব্যবহার করা হচ্ছে না, অথবা জান্নাতের টিকিটের আশ্বাস কোথাও দেয়া আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। কিন্তু আমি নিজে চাক্ষুষ প্রমাণ যে জান্নাতের টিকিট আমার সামনেই কাজটি করা হয়েছে একটি ওয়াজ মাহফিলে। তো তারপরে আমি খুবই এটার ব্যাপারে মানে অবাক হয়েছি আর কি বিষয়টিতে। ডক্টর মান্নান, আপনি নারীর ক্ষমতায়নের বিষয়টা বলছিলেন, কিন্তু আপনাদের দলের তো একজনও নারী প্রার্থী নেই। জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে এবার ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের মাধ্যম দিয়ে যে বিষয়ে আমরা সবাই একমত হয়েছি, আগামী সংসদ থেকে 5% নারীকে আপনার মনোনয়ন দিতেই হবে, এটা বাধ্যতামূলক। যেহেতু এটা বাধ্যতামূলক করে নাই, আমরা নারীর জন্য আমাদের নারীরা কাজ করছে। ইতিপূর্বে উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচনে আমাদের নারীরা অংশগ্রহণ করেছে, তারা যে অ্যাবসেন্ট আছে তা না, এবং নির্বাচনে মাঠে আসছে। আগামী নির্বাচন থেকে আপনারা সেটা আমরা রেগুলার এবার থেকে কেন নয়? এই নির্বাচনে যে সংরক্ষিতটা যে রেখে দেওয়া হয়েছে, সেই সংরক্ষিত আসনে আমাদের নারীরা অংশগ্রহণ করবেন। তারা মিটিং করছেন, তারা মানববন্ধন করছেন, নারীর উন্নয়নে ভূমিকা রাখছেন। তাদেরকে রাজনীতির মাঠে ওপেনলি ফাইট করার জন্য আমরা আগামী নির্বাচনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ে প্রস্তুতি কিংবা ফজরের নামাজ পড়েই ভোটের লাইনে দাঁড়াতে হবে ইত্যাদি প্রসঙ্গ এসছে। এখানেও আমরা ধর্মের ব্যবহার দেখছি। তার মানে আসলে জামাতের থেকে বিএনপি কিন্তু ধর্মের ব্যবহারে পিছিয়ে নেই। আবার নির্বাচনী সমাবেশে এমন বক্তব্য, মানে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, এ ধরনের বক্তব্যগুলোতে ভোট কেন্দ্রের উপর কি এক ধরনের নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তারেরই একটা চেষ্টা দেখা যাচ্ছে কি? আমি একটু দ্বিমত পোষণ করি। এখানে আসলে ধর্মীয় কোনো বিষয় নেই, এখানে টাইমিং এর বিষয়ের কারণে তাহাজ্জুদের নামাজটি বলা হয়েছে। কারণ আমাদের কাছে এই ধরনের তথ্য রয়েছে যে ফজরের নামাজের পর আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা ভোট কেন্দ্রে গিয়ে দীর্ঘ লাইন তৈরি করবে, যার ফলে ভোটাররা যখন সকালবেলা যাবেন এই দীর্ঘ লাইনে দীর্ঘক্ষণ ওনারা দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে চলে যাবেন এবং তাদের ভোটগুলো নষ্ট করে এইভাবে একটা মেকানিজমের করা হতে পারে। যার কারণে আমরা বলেছি যে এই প্রক্রিয়াটা যাতে না করা যায় এবং সবাই যাতে সুষ্ঠুভাবে ভোট দিয়ে তারপরে সময় মতো স্থান ত্যাগ করে যায়, সেটি নিশ্চিত করার জন্য আমরা সেখানে। আর এটা তো অবশ্যই ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ না, ভোট কেন্দ্র তো নজরদারিতে রাখতেই হবে। আপনি ভোট কেন্দ্র প্রায় 52,000 ভোট কেন্দ্র রয়েছে সম্ভবত, আর একটু বেশি হতে পারে, কিছু বেড়েছে সম্ভবত। তো এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। আমাদের কর্মী বাহিনী গিয়ে সেটা পাহারা দিবে এটা বলছি না, আমরা জনগণকে বলছি যখন একটা ম্যাস টার্ন আউট হবে তখন কিন্তু সেখানে একটা মেকানিজম ইমপ্লিমেন্ট করা অসম্ভব হয়ে আপনি পড়বে। জনগণ পাহারা দেবে সেটা বলছেন? পাহারা ঠিক না, আমরা ম্যাস টার্ন আউট চাচ্ছি, যে ভোটাররা যাতে আগে ভাগে গিয়ে। আরেকটা বিষয় দেখবেন যে এই ক্যালকুলেশনটাও ইলেকশন কমিশনের ভবিষ্যতে করতে হবে, যে হারে তারা ভোট কেন্দ্রে যে নাম্বার অফ ভোটার্সরা অ্যালোকেটেড আছে সেখানে প্রত্যেকজন ভোটার সম্ভবত 2 থেকে 2.5
2.5 মিনিট পেলে তাহলে 100% ভোট সেটা কাজ করা সম্ভব, যেটা বাস্তবে কোনোদিনও সম্ভব নয়। তো যেহেতু এখানে এই সমস্যাটা তৈরি হবে, এই জন্য আমরা আগে ভাগে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে যান এবং সকাল সকাল ভোটটা দিয়ে চলে আসেন আমাদের নেতাকর্মীরা, সেটাই বলা হয়েছে। কারণ অনেক সময় ভোটাররা দেখা গেছে একটু দেরি করে ওঠেন ঘুম থেকে, তো সেটা আমি আপনার problematic কথা হয়ে যায়। সূত্র ধরে একটু ডক্টর আহমেদ আপনার কাছে যেতে চাই। বাংলাদেশে অধিকাংশ নির্বাচনের ক্ষেত্রেই দেখা গেছে যে কম বেশি কেন্দ্র দখল কিংবা কারচুপির মতন অভিযোগ রয়েছে। তো 2018 সালের যে নির্বাচনটি সেটিকে এখনো ওই যে রাতের ভোটের নির্বাচন হিসেবে মানে আলোচনাতে এটি সবসময় আসে। সেখানে তাহাজ্জুদ বা ফজরের পর লাইনে দাঁড়ানোর প্রসঙ্গ, এটিকে আসলে আপনি কিভাবে দেখেন? ওইটা বোধহয় আমি ওনার সাথে একমত হব। এটা হয়তো মানে সতর্ক থাকার জন্যই হয়তো তিনি তার নেতাকর্মীদেরকে বলেছেন। এটা হয়তো উনি ওইভাবে বলেননি, সিরিয়াস থাকার জন্যই বলেছেন এবং ওয়াচফুল থাকার জন্য, যাতে এ ধরনের কোনো মেকানিজম না হয় আর কি। তো আমি মনে করি যে এটা উনি বলতেই পারেন, এটা ওনার মধ্যে। আমি এটার সাথে খুব ধর্মীয় বিষয়গুলো ব্যবহারটাকে মিলাচ্ছি না। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, আমাদের যে ইলেকশন কোড অফ কন্ডাক্ট, এই বিষয়ে বোধহয় সুস্পষ্ট কোনো বক্তব্য নাই যে ধর্মীয় প্রচার বিষয়গুলোকে যে প্রচারণায় যদি একটা নিষেধাজ্ঞা থাকতো তাহলে হয়তো আরো ভালো হতো। আমরা সবাই প্রত্যাশা করি যে দলের যারা কেন্দ্রীয় নেতা, যারা বড় নেতা, তারা দলে যখন জনসভায় কথা বলবেন তারা কিন্তু পলিসি নিয়েই তাদের কাছ থেকে আমরা শুনতে চাই। তার অর্থনৈতিক পলিসিটা কি, তার সোশ্যাল পলিসিটা কি, তার নারী পলিসিটা কি, এই বক্তব্যগুলো বলছেন তারা, কিন্তু বলছেন বাট কখনো কখনো তারা মাত্রা চালিয়ে যাচ্ছেন আর কি, যে আবেগ থেকে পরস্পরকে আক্রমণ করে ফেলছেন, যেটা পরিহার করা ভালো। এখনো যে সময় আছে, এই সময়ে কিন্তু আমি মনে করি যে তারা শুভ বুদ্ধির পরিচয় দেবেন। ডক্টর মান্নান, আপনি কি বলবেন এখানে? দেখেন, আমরা বর্তমান যে সময়টা আপনি যদি দেখেন, আমাদের ভোট কিন্তু 7:30টায় মানে 1 ঘন্টা টাইম আগে এবং পরে বাড়ানো হয়েছে গণভোট থাকার কারণে। তো 7:30টায় ভোট শুরু হলে 6:30টায় ফজর শেষ হয়। তো 6:30টায় ফজরের পরে যদি নামাজ পড়ে যদি মানুষ না যায় ভোট কেন্দ্রে, তাহলে ভোট শুরু হবে কি করে? ভোট তো শুরু হবে না। কাজে ফজর পড়ে তো ঘুমানো আর খাওয়ার টাইম থাকবে না। এই জন্য আমরা বলছি যে ফজর পড়ে আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন, আপনারা ভোট অধিকার প্রয়োগ করে চলে আসবেন। আর যেটা ভাইয়েরা বলেছেন তাহাজ্জুদের ওয়াক্তে, এটা কেন বলেছেন জানি না, আওয়ামী কোনো এক্সপিরিয়েন্স বাস্তবায়ন করতে চান কিনা। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের আসনের কথা বলবো, সেখানে সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার আমরা দেখি নাই। খুবই অপ্রতুল, এবং সন্ত্রাসীরা বিভিন্নভাবে এই নির্বাচনের সময় তৎপর হয়ে ওঠে তাদের পরবর্তী এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমি মনে করি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারলে, অস্ত্র উদ্ধার করতে পারলে, সাধারণ জনগণ যদি ভোট কেন্দ্রে আসে সারা রাত থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু অস্ত্রধারীরা সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে এসে যদি জনগণের নামে চালিয়ে দেওয়া হয়, তাহলে তো এটা আপনি নিরাপত্তার দিকটা বলছেন। অবশ্যই নিরাপত্তা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আপনার মাধ্যমে আমি বলতে চাই, দেখেন এবার নির্বাচন কমিশন ব্যালটটা মানে আগে পাঠিয়ে দিচ্ছে। আমি মনে করি যে এটা উচিত হবে না। গত নির্বাচনেও কিন্তু আগে পাঠানো হয় নাই। সকালে যদি পাঠিয়ে দেই তাহলে কিন্তু এই যে তাহাজ্জুদের একটা আসুক আর দুপুর রাত্রে আসুক, ব্যালট যদি না থাকে তাহলে তো এখানে কোনো কিছু করার নাই, অন্য ইনস্ট্রুমেন্ট চলে আসতে পারে। আমি সরকারকে এবং ইসিকে বলবো যে এটা কারেকশন করার জন্য। আপনারা দুজনই ঢাকা 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাদের পাশাপাশি এই আসনে অন্যান্য দলের আরও 5 জন প্রার্থীও রয়েছেন। মিস্টার হোসেন, গণভোটের ক্ষেত্রে আপনাদের অবস্থান কি প্রচারণায়, সেটা আপনারা কত টানছেন? আমাদের অবস্থান স্পষ্ট, আমরা হ্যাঁ ভোটের পক্ষে। আমাদের দল ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছে, আলোচনায় অংশগ্রহণ করেছে, জুলাই সনদে স্বাক্ষর করেছে। উই আর সিগনেটারি অফ দ্যাট আপনার চার্টার। সো এটা নিয়ে কোনো বিভ্রান্তির কোনো সুযোগ নেই। অবশ্যই আমরা যেখানে প্রচারণায় যাচ্ছি, আমি নিজে প্রার্থী হিসেবে আমি সব জায়গায় বলছি আপনারা হ্যাঁ ভোটে ভোট দিবেন। কেউ যখন আমাদের কাছে জানতে চাচ্ছে, এবং আমাদের আভ্যন্তরীণ যে প্রস্তুতিমূলক সভা হচ্ছে সেখানে আমাদের প্রচার টিম এবং অন্যান্য যারা কমিটিগুলো রয়েছে, আমরা বলে দিয়েছি যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে। খুব স্পষ্ট এখানে আমাদের। ডক্টর মান্নান, আপনারা তো গণভোট নিয়ে আপনাদের অবস্থান স্পষ্ট করেছেন যে আপনারা হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু ভোটারদের কাছে এটা আসলে কতটা স্পষ্ট সেটা নিয়ে প্রশ্ন আছে। আমি মনে করি ঢাকা শহরে আমাদের এই ভোটারদের এখানে স্পষ্টতা নাই। তাদেরকে যখনই বলা হচ্ছে গণভোটে কি দিবেন, তারা বলছে আমরা হ্যাঁ ভোট দিব। আজকে আমিরের জামাত গণভোটে বাস নামিয়েছেন জনসচেতনতা তৈরির জন্য, উদ্বোধন করেছেন। এটা আরো বেশি ত্বরান্বিত করবে। আর বিশেষ করে আমি বলবো আমাদের আসনে চাঁদাবাজি আছে, দখলবাজি আছে, সন্ত্রাস আছে, মাদক আছে, বুড়িগঙ্গা দখল আছে এবং দূষণ আছে। আমরা জনগণকে বলছি আমাদেরকে যদি ম্যান্ডেট দেন তাহলে আপনাদের জন্য এগুলো আমরা রিমুভ করে
আপনাদের সরকার কায়েম করব এবং আপনাদের সেবা চালু করব। সেখানে সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবে, মাদক সম্রাটদের কোনো আনাগোনা এখানে থাকবে না। গ্যাস সংকট তীব্র রয়েছে, যানজট রয়েছে, এগুলোও আমরা দূরীভূত করবো ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় একটা বিষয়, আমরা খুব কর্ডিয়াল পরিবেশে দুই পার্টি আমরা কথা বলছি। আমার ভাই একটা বিষয় বলে ফেলেছিলেন, হয়তো স্লিপ অফ টাং হতে পারে, যে আমরা যদি মনে করি তাহলে জামাত এখানে নামতে পারবে না। আমি জানি না ভাই কোন সেন্সে এটা বলেছেন। তো এটা আমি মনে করি গণতন্ত্রের ভাষা না, গণতন্ত্রে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আপনাদের ঢাকা 17-এর একজন প্রার্থী তিনি বলেছেন যে ঢাকা শহরে বিএনপির সব প্রার্থীদেরকে সাইজ করে দেবেন। তো সেই বিষয়টা নিয়ে আমি ঘোরতর আপত্তি জানিয়েছি। যদি উনি বলতেন আমরা সব প্রার্থীকে পরাজিত করে দেব, আমরা তাদেরকে হারিয়ে দেব, তাহলে এই বিষয়ে আমার মন্তব্য করার সুযোগ ছিল না। যেহেতু তিনি সাইজ করে দিব বলেছেন, সেটা আমি মনে করছি একটা ভায়োলেন্স ইনসাইটের একটা ইন্ডিকেশন রয়েছে। তো এরকম যদি কোনো বিষয় থাকে, আমরাই আন্দোলন সংগ্রাম করে আসছি 17 বছর, তো আমাদেরকে তো ওইভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমি তার জবাবে এই কথাটি বলেছি, অন্য কোনো বিষয় নেই। আমরা অত্যন্ত ঢাকা 6 আমরা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রয়েছি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডক্টর আহমেদ, আমরা রাজনীতিবিদদের কথা শুনলাম, নির্বাচন ঘিরে নানা ধরনের উদ্বেগ যেমন রয়েছে, অনেকের মাঝে আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে এবং লুট হওয়া অস্ত্র অনেকটাই উদ্ধার হয়নি, এরকম ইস্যুও রয়েছে। তো এখন পর্যন্ত যেসব ঘটনা উদ্বেগ সৃষ্টি করছে সেগুলোর বিষয়ে সরকার এবং নির্বাচন কমিশনকে আপনি কতটা সতর্ক অবস্থানে দেখেন? আমি দেখছি না। যদি দেখতামই তাহলে হয়তো শেরপুরের এই ধরনের ঘটনাটা এড়ানো সম্ভব হতো আর কি। হ্যাঁ, এবং ধরেন এই যে মিরপুরে যে ঘটনা ঘটলো প্রচার করার সময় নারী কর্মীদের উপরে, আমি কোনো দলেরকে ইন্ডিকেট করে বলছি না, বাট আমি জেনারেলি বলতেছি, নারী কর্মীদের উপরে যেভাবে করা হলো, মানে ওইখানে মানে তাদের উপরে যেভাবে ছাপিয়ে পড়া হলো, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ট্যাকেল করার ক্ষেত্রে আমি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সক্রিয় আমার চোখে পড়ে নাই। হয়তো আমি জানি না, হয়তো পড়েছে, কিন্তু আমার চোখে পড়ে নাই। আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী যদি দুর্বলতার পরিচয় দেয়, বিশেষ করে সামরিক বাহিনীর ভূমিকাটা যদি মুখ্য না হয়, তাহলে আমার মনে হয় যে এই নির্বাচন একটা যেন তেন নির্বাচনে পরিণত হওয়ার সম্ভাবনা, আশঙ্কা আমি করি। সেই আশঙ্কা আপনি করছেন। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। বিবিসি প্রবাহের এই বিশেষ পর্ব আজ এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন রমা আপনাদের সবার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।